তো চলো, যেটা দিয়ে আমরা আজকের সেশনটা শুরু করব বেসিক্যালি। তো যেটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম, যে যে বিষয়ে আমরা আলোচনাটা করব এখানে, সেটা হচ্ছে আহ এটা তো আমরা বলেছি। এবার যেটা দিয়ে আমরা আলোচনা করবো, নিশ্চয়ই তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যখন আমি এটা মিনিমাইজ করে দিই। তো সেটা হচ্ছে অ্যাওয়ার্ডস। আজকে আমাদের টপিকটা বেসিক্যালি থাকবে অ্যাওয়ার্ডস এর উপরে। আমরা আগের দিন ক্লাসে আমরা অ্যাপয়েন্টমেন্টস এর উপর আলোচনা করেছিলাম, তো আজকে আমরা যেখানে আলোচনা মেনলি করবো অ্যাওয়ার্ডস এর উপর। তো এই যে অ্যাওয়ার্ডস যেটা আমরা আজকে আলোচনা করছি, তো সেখানে আমাদের প্রথম যেটা ইনফরমেশন থাকবে তোমরা দেখতে পাচ্ছ, একদম 1 নম্বরে যেটা রয়েছে, মানে প্রথম দিকে যেটা রয়েছে, বলছে ইন্ডিয়ান পিস কিপিং অনার্ড বাই দ্য ইউনাইটেড নেশনস অ্যাওয়ার্ড। এই যে ইউনাইটেড নেশনস যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, যে তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ যে দুজন ব্যক্তিকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। এই দুজন ব্যক্তি কিন্তু এটা দুজনই ইন্ডিয়ান, যারা কিন্তু রিসেন্টলি এই অ্যাওয়ার্ডটা কিন্তু পেয়েছে। এবার বিষয় হচ্ছে, এই যে দুজন ইন্ডিয়ান অ্যাওয়ার্ডটা যারা বেসিক্যালি পেয়েছে, তো সেই অ্যাওয়ার্ডটাকে আমরা ইউনাইটেড নেশনসের সব থেকে বড় সম্মান বলে থাকি, যেটাকে হচ্ছে বলো পিস, মানে শান্তির উপর যেটা দেওয়া হয়, তার নাম হচ্ছে ড্যাগ। ঠিক আছে, হারকোভিড মেডেল যেটাকে আমরা বলে থাকি। নামটা একটু ডিফিকাল্ট আছে আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ড্যাগ হারকোভিড মেডেল তাকে বলা হয়, যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি যে দুজন ব্যক্তিকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, এই দুজন ব্যক্তি, তার নাম কিন্তু তোমরা দেখতে পাবে স্ক্রিনে দেওয়া রয়েছে। একজন ল্যান্স হাবিলদার হরভজন সিং, আর একজন রয়েছে নায়েব সুবেদার সুরজিৎ কুমার প্রধান, যাকে কিন্তু অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। যে দুজন ব্যক্তি তোমরা দেখতে পাচ্ছ। এবার বিষয় হচ্ছে, এই যে ব্যক্তির কথা যেটা আমি তোমাদের বলছি, যে দুজন ব্যক্তিকে দেওয়া রয়েছে, এই ব্যক্তির মধ্যে এই অ্যাওয়ার্ডটা এতটা ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড, যেটা হচ্ছে ইউনাইটেড নেশনস এটা বেসিক্যালি পিসের উপর বা শান্তির উপরে অ্যাওয়ার্ডটা প্রত্যেক বছর দিয়ে থাকে। সেটা কোনোবারে ইন্ডিয়ানও পেতে পারে, বা কোনোবারে আউট অফ ইন্ডিয়া অন্য কোনো কান্ট্রির লোকজন পেতে পারে। যারা যারা ইউনাইটেড নেশনস এর মেম্বার, তারাই কিন্তু পাবে। যদি আমি বলি ইউনেস এর মেম্বার কারা কারা, তো সেটা তোমরা হয়তো জানবে। 193 জন বর্তমানে ইউনাইটেড নেশনস এর মেম্বার রয়েছে, যে মেম্বাররা কিন্তু এই সম্মানটা বেসিক্যালি পাবেন। এবং তার পাশাপাশি এটাও তোমাদেরকে বলবো, যে এই মধ্যে ইউনাইটেড নেশনস এর মধ্যে কোনো না কোনো কান্ট্রি প্রত্যেকটা বছরে রিপ্রেজেন্ট করার সুযোগ পায়, যেটা ইন্ডিয়াও কোনোবার সুযোগ পায়। তো লাস্ট টাইম এই সুযোগটা, অর্থাৎ 2026 সালে, অর্থাৎ এই বছরে, যারা এই ইউনাইটেড নেশনসে মানে হোস্ট করার সুযোগ পেয়েছে যে কান্ট্রি, তার নাম হচ্ছে বাংলাদেশ। তো এটাও আমরা অবশ্যই লিখে জেনে রাখবো, বাংলাদেশ কিন্তু এটা রিপ্রেজেন্ট করার এবছরে সুযোগ পেয়েছে, যেটা মাথায় রাখবে 2026 সালে। হয়তো দেখবে 2027 সালে বা 28 সালে গিয়ে অন্য কোনো কান্ট্রিজ চলে আসবে। তো এটা কিন্তু সুযোগ। কি হলো, যারা যারা হ্যাঁ, কি বলছি, হ্যাঁ, ওকে। তো এরপর আমরা যে বিষয় থেকে আলোচনা করবো, সেটা হচ্ছে তামিলনাড়ু। পরবর্তী ক্ষেত্রে যেটা আলোচনা, কে কি করছো, এটা আনমিউট করে দাও একটু প্লিজ। যাদের মাইক অন করা আছে তারা অফ করো, মাইকটা অফ করো। মাইকটা অফ করো, নাহলে কিন্তু আমি এখান থেকে অফ খাবারটা অফ করে দিতে পারবো, কেউ কথা বলতে পারবে না কিন্তু। যাদের মাইক অন রয়েছে তারা মাইকটাকে অফ করো। আপনি কন্টিনিউ করুন স্যার। ঠিক আছে। তো এবার আমরা পরবর্তী যে বিষয় যেটা আমরা দেখতে যাচ্ছি, এটা হচ্ছে তামিলনাড়ু ফার্মার, যার নাম হচ্ছেন ভালুবান, যিনি দেখতে পাচ্ছ পিকচার এখানে দেওয়া রয়েছে। তাকে রিসেন্টলি কিন্তু ইউএনএফএও সয়েল ফার্মার অ্যাওয়ার্ড, বেস্ট অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, যেটা কিন্তু মেনলি সাস্টেনেবল ট্রি বেসড ফার্মিং এর জন্য প্রোভাইড করা হয়েছে। আবার বলছি, সাস্টেনেবল ট্রি বেসড ফার্মিং এর জন্য প্রোভাইড করা হয়েছে। তো এই অ্যাওয়ার্ডটা, এটা ইউএন এর তরফ থেকে, যেটা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, যেটাকে আমরা ফাও বলে থাকি শর্টে, যে ফাও এস্টাবলিশমেন্ট হয়েছিল 1945, এটা মাথায় রাখবে, 16 অক্টোবর। যে 16 অক্টোবরে এই ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের তরফ থেকেই কিন্তু একটা সম্মান দেওয়া হয়ে থাকে, যে সম্মানটির নাম হচ্ছে, তোমরা প্রত্যেকেই হয়তো জানবে বা ক্লাসে আমি বলেছি, এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ফুড প্রাইজ। এই যে ওয়ার্ল্ড ফুড প্রাইজ, সেটা তোমরা জানো, আমাদের প্রথম যিনি ভারতীয় যিনি পেয়েছিলেন সম্মানটি, তার নাম হচ্ছে ডক্টর এম.এস. স্বামীনাথন, যিনি বর্তমানে মারা গিয়েছেন, এবং যাকে আমরা বলে থাকি হচ্ছে ফাদার অফ গ্রিন রেভলিউশন অফ ইন্ডিয়া। তো তাকেই কিন্তু এই সম্মানটি দেওয়া রয়েছে বা দেওয়া হয়েছে। তো এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। এবং তার পাশাপাশি এই যে ব্যক্তিকে কেন এই সম্মানটা দিল ফার্মার বেসের জন্য, বিকজ ইনি আমাদের, বিশেষ করে তামিলনাড়ুর ক্ষেত্রে, এগ্রিকালচারের উপর সাস্টেনেবল যে মানে ট্রি প্ল্যান্টেশন যেটা করা হয়েছে ফার্মিং এর জন্য, এটা করা হয়, তিনি সব থেকে বেশি পরিমাণে করেছেন। তো সেই কারণের জন্যই এই ব্যক্তিকে সম্মানটি দেওয়া হয়। ওকে। আর তামিলনাড়ু বিষয়ে একটা জিনিস আমরা আলোচনা করবো, যেহেতু তামিলনাড়ুর কথাটা এলোই, তোমাদের ক্লাসেও আমি বলেছি, বা যারা ক্লাসে করনি বা যারা তোমার আমাদের বারাসাতের স্টুডেন্ট নয়, তারা হয়তো জানবে না। তো এটা আমি বলে দিই, এই তামিলনাড়ু কিন্তু বেসিক্যালি আমাদের প্রথম রাজ্য, যেখানে কিন্তু পিএম পোষণ, অর্থাৎ যেটার কিন্তু আমাদের বর্তমান নাম পিএম পোষণ, এর আগের নাম ছিল হচ্ছে মিড ডে মিল স্কিম। তো এটা কিন্তু তামিলনাড়ু সরকারই কিন্তু চালু করেছিল, যেটা বলে রাখছি। এটা বর্তমানে ভারত সরকারের স্কিম, এটা তোমরা জানো। যে স্কিমটা ভারত সরকার 1995 সালে, 1995
15th অগস্ট এই স্কিমটাকে কিন্তু মানে নিজের হাতে টেক ওভার করেছিল তামিলনাড়ু গভর্নমেন্ট। তো অনেক সময় দেখা যায় এই সালটা এবং তার পাশাপাশি ডেটটা পরীক্ষায় প্রশ্ন আসে, সুতরাং এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, এবার আমরা চলে যাব পরবর্তী বিষয়ে যেটাই যাব আমরা, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ যে ইন্ডিয়া হজ মিশন উইন্স দ্য প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, যেটা রিসেন্টলি পেয়েছে, যেটাকে আমরা ল্যাবেট্রিয়াম অ্যাওয়ার্ড বলে থাকি, যেটা এইবারে আমাদের ইন্ডিয়া হজ মিশন পেয়েছে। এই মিশনটা অ্যাওয়ার্ডটা তোমরা জানো যে তোমরা যারা হজ করতে যায়, তারা বেসিক্যালি হজ করতে সৌদি আরবিয়া তোমরা দেখতে পাচ্ছ। তো সেখানে সব থেকে বেশি পরিমাণে লোকজন সেখানে পার্টিসিপেট ইন্ডিয়া থেকে করেছিল বলেই এই ইন্ডিয়াস আউটস্ট্যান্ডিং সার্ভিসের জন্যই কিন্তু বেসিক্যালি এই প্রাইসটা কিন্তু দেওয়া হয়েছে আমাদের ইন্ডিয়া হজ মিশন। এবার এটা নেক্সট টাইম আবার করবে, নেক্সট টাইমে দেখতে পাবো আমরা যে অ্যাওয়ার্ডটা পাচ্ছে কি পাচ্ছে না। তো এটা মাথায় রাখতে হবে, যেটা কিন্তু কাদের সঙ্গে না, সৌদির সঙ্গে কোলাবোরেট করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই স্ট্যাটাসটা কিন্তু দিয়েছে, যেটা হচ্ছে আমাদের হজ কমিশন। ওকে, এবার আমরা পরবর্তী যে ইনফরমেশনে আসবো, এখানে আর কিছু বলার মতো নেই, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, যিনি হচ্ছেন সিএনএফ উইন দ্য ওয়ার্ল্ড ফুড প্রাইজ, যেটা হচ্ছে 2026। এই যে একটু আগে তোমাদেরকে আলোচনা করছিলাম যে এই যে উইন্স ফুড প্ল্যানেট প্রাইজ যেটা রিসেন্টলি যেটা কোন স্টেটকে দেওয়া হয়েছে যদি পরিষ্কার বলা হয়, যেটা একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, সেটা পেয়েছে, তার নাম অন্ধ্রপ্রদেশ 2026 সালে। এবং তার পাশাপাশি তোমাদেরকে আমি এটাও বলবো, এই অন্ধ্রপ্রদেশ কিন্তু স্টুডেন্টস এই বছর অর্থাৎ 2026 সালে বেস্ট ট্যুরিজম অ্যাওয়ার্ডটা কিন্তু পেয়েছে। যদি বলে বেস্ট ট্যুরিজম অ্যাওয়ার্ড, এটা বেসিক্যালি কাকে দেওয়া হয়েছে, তো এই অ্যাওয়ার্ডটা কিন্তু দিয়েছে যে আমাদের হচ্ছে অর্থাৎ স্টেট, তার নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এবং তার পাশাপাশি আমরা এটাও ডিসকাস করব তোমাদের সাথে, যেটা হচ্ছে এই প্রাইসটা, যে প্রাইসটা ট্যুরিজম অ্যাওয়ার্ডটা দেওয়া হয় কোন মিনিস্ট্রির তরফ থেকে, তাহলে সেটা হবে মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড ট্যুরিজম। তো একসঙ্গে মিনিস্ট্রিটা কন্ট্রোল করে মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড ট্যুরিজম, যারা কিন্তু অন্ধ্রপ্রদেশকে এই অ্যাওয়ার্ডটা দিয়েছে। আর এর সঙ্গে সঙ্গে আমরা এটাও আলোচনা করব, যদি বলা হয় এই অ্যাওয়ার্ডটা সব থেকে বেশিবার কোন স্টেট এই মুহূর্তে পেয়েছে বেস্ট ট্যুরিজম অ্যাওয়ার্ড, তাহলে সেটা কিন্তু লিখবে অবশ্যই, তার নাম মধ্যপ্রদেশ। এটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম, আবার বলছি তার নাম হচ্ছে ম্যাক্সিমাম টাইম এই অ্যাওয়ার্ডটা দেওয়া। তাহলে স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে যে এখান থেকে এই প্রশ্নটা ছাড়াও আমরা এরকম জিকে প্রশ্ন কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি, যেটা আসতে পারে। ওকে, এবার আমরা পরবর্তী বিষয়ে যেটা আসবো, নেক্সট কোশ্চেনের দিকে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা এখানে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কি না, লিওনেল মেসি যিনি হচ্ছেন ফার্স্ট ফুটবলার যিনি রিসিভ পেয়েছেন প্রিন্সেস অফ দ্য অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড ফর স্পোর্টস। তো এই যে অ্যাওয়ার্ডটা, প্রিস্টেরিয়ান অফ অস্ট্রিয়াস অ্যাওয়ার্ড অফ স্পোর্টস, তোমাকে প্রথমেই বলি এই অ্যাওয়ার্ডটা কিন্তু বেসিক্যালি লিওনেল মেসি প্রথম ফুটবলার হিসেবে কিন্তু পেয়েছে। আবার বলছি ইনি ফার্স্ট ফুটবলার হিসেবে পেয়েছে, কারণ এর আগে কোনো ফুটবলারই কিন্তু এই ধরনের সম্মান বা অ্যাওয়ার্ডটা কিন্তু পায়নি। কারণ এর আগে যারা যারা পেয়েছেন তাদের নামটা আমি লিখে রেখেছি, সেটা যে প্রেস্টিজিয়াস স্পোর্টস এর মধ্যে, যার নাম হচ্ছে রাফায়েল নাদাল, তোমরা জানো প্রত্যেকে কে, একজন লন টেনিস প্লেয়ার। রয়েছেন মাইকেল শুমাখার, যিনি একজন ফর্মুলা 1 প্লেয়ার। সেরেনা উইলিয়ামস, এই সেরেনা উইলিয়ামস যিনি কিন্তু তোমরা জানো ইনিও লন টেনিস প্লেয়ার, যিনি কিন্তু এই সম্মানটা এর আগে অলরেডি একবার করে পেয়ে গেছে। আর এই সম্মানটাকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের মধ্যে ধরি, মানে ধরো কোনো যদি ব্যক্তি এই সম্মানটি একবার পেয়ে যান, তাহলে কিন্তু সেই অ্যাওয়ার্ডটি সেকেন্ড টাইম কোনো ব্যক্তিকে কিন্তু আর দেওয়া হয় না। ওকে, আর এর পাশাপাশি এই অ্যাওয়ার্ডটা কিন্তু অনেকের হয়তো মনে হতে পারে স্যার আমাদের যিনি ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তিনি কি পেয়েছেন? আমি বললাম না, তিনি পায়নি। একমাত্র যিনি পেয়েছেন তার নাম হচ্ছে লিওনেল মেসি। লিওনেল মেসি বলতে গেলে পয়েন্ট তোমাদেরকে বলে দিই, তোমরা হয়তো জানো ফিফা ওয়ার্ল্ড কাপ প্রত্যেকেই দেখেছো তোমরা, যে ফিফা ওয়ার্ল্ড কাপে আমাদের স্পেন চ্যাম্পিয়ন হলো, সেকেন্ড টাইমের জন্য চ্যাম্পিয়ন স্পেন হলো। এবং সেখানে লিওনেল মেসির যে টিমটা রানার্স আপ হয়েছে, এবং এই লিওনেল মেসির কিন্তু যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সব থেকে বড় মূর্তি কোন দেশে তৈরি করা হয়েছে, পৃথিবীর সব থেকে বড় আমাদের মেসির আমাদের মূর্তি, তাহলে সেটা কিন্তু হবে, তার নাম আর্জেন্টিনা। তো আর্জেন্টিনাতে কিন্তু এটা রিসেন্টলি করেছে, এর আগে ছিল না কোনোদিনই। এছাড়াও আমাদের লিওনেল মেসির মূর্তি তোমরা জানো কলকাতায় রয়েছে আমাদের, এছাড়া অন্য দেশেও রয়েছে, কিন্তু সব থেকে বড়টা কিন্তু আর্জেন্টিনাতেই রয়েছে। ওকে, তো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা আসবো পরবর্তী বিষয়, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান আর্মি মেজর প্রভাত মিশ্রা, যার পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে, প্রভাত মিশ্রা রয়েছে, উইন্স দ্য টপ একাডেমিক অ্যাওয়ার্ডস বাই দ্য ইউএস আর্মি কমান্ড জেনারেল স্টাফ কলেজ। তো জেনারেল স্টাফ কলেজ, যেটা বেসিক্যালি ইউএস আর্মির তরফ থেকে অ্যাওয়ার্ডটা প্রত্যেকটা বছরে দেওয়া হয়, সেটা এই বছর কিন্তু একজন ইন্ডিয়ান পেয়েছেন, তার নাম হচ্ছে আমাদের মেজর প্রভাত মিশ্রা, যেটা তোমাদের বললাম। ওকে, এবং এর পাশাপাশি স্টুডেন্টস আমি তোমাদের এটাও আলোচনা করব যে এই ব্যক্তি কিন্তু ইউএস আর্মি স্টাফ অ্যান্ড জেনারেল স্টাফ কলেজ থেকে কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য, যেখানে 92টি কান্ট্রিজ যেখানে পারফরমেন্স করেছিল, তার মধ্যে একজন ব্যক্তি ইন্ডিয়ানকে সেখানে কিন্তু চুজ করা হয়েছে। এটা আমরা কিন্তু মোটামুটি আর্মির ব্যাপারে কম বেশি আমরা ইনফরমেশনটা জানি, কারণ আগের দিনই আমরা আর্মির ব্যাপারে আলোচনা করেছিলাম যে যদি প্রশ্ন করা হয় বর্তমানে অর্থাৎ প্রেজেন্টলি
চিফ অফ আর্মি স্টাফ কে রয়েছে? একজন উত্তর দেবে। আমি আগের দিনে আলোচনা করেছি, কে বলতে পারবে দেখি বল। একজন দাও, ঠিক উত্তর দাও। ওকে, এবং এর পাশে ধীরজ শেঠ। ধীরাজ শেঠ, ভেরি গুড, একদমই তাই, ধীরাজ শেঠ, যিনি বর্তমানে চিফ অফ আর্মি স্টাফ হয়েছেন। ভেরি গুড অ্যান্সার, এটা মাথায় রাখবে। এছাড়া এগুলো তো আউটস্ট্যান্ডিং অ্যাওয়ার্ড, যেটা আমি তোমাদেরকে এখানে বললাম। এবারে আমরা পরবর্তী বিষয়ে যেটা যাব, এটার বাদে নেক্সট বিষয়ের দিকে, সেটা হচ্ছে তোমরা দেখবে এই যে ইম্পর্টেন্ট পার্টটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, যার পিকচার, যিনি হচ্ছেন সুদর্শন পাটনায়ক, যাকে আমরা প্রত্যেকেই চিনি, যিনি বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন রাশিয়ান গ্র্যান্ড স্ল্যান্ড মাস্টার কাপ 2026, এই স্ট্যাটাসটা পেয়েছে। এবার প্রথমেই বলি, এই সুদর্শন পাটনায়ক কে? না, তোমরা প্রথমেই জানো সুদর্শন পাটনায়ক হচ্ছেন আমাদের ভারতবর্ষের সব থেকে প্রথম যে বালু শিল্পী, মানে যেটা বালু মানে বালি দিয়ে বিভিন্ন যারা ভাস্কর্যগুলো তৈরি করা হয়ে থাকে, সেই শিল্পী হচ্ছে আমাদের এই সুদর্শন পাটনায়ক, যিনি কিন্তু বেসিক্যালি পুরী ওড়িশা থেকে বিলং করে, যিনি এই অ্যাওয়ার্ডটা রিসেন্টলি পেয়েছেন। এবং তোমরা হয়তো জানবে এই ব্যক্তি সুদর্শন পাটনায়ক, এখন উনি কিন্তু ওনার একটা টিম কাজ করে এই মুহূর্তে, যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে সমস্ত ইম্পর্টেন্ট যে ইভেন্ট গুলো হয় বা ইম্পর্টেন্ট ডেজ গুলো যেগুলো হয়, সেই ইম্পর্টেন্ট ডেজে ওরা কিন্তু ডিফারেন্ট টাইপ অফ বালুর কাজ দিয়ে পুরীতে, বিশেষ করে পুরীর আমাদের সমুদ্র সৈকতে এটা কিন্তু তৈরি করে থাকে। এই যে জায়গাটা, এটাও কিন্তু আমাদের কিন্তু জানাটা খুব প্রয়োজন। ওকে, আরেকটা বিষয় তোমাদেরকে বলবো এই ব্যক্তির সম্বন্ধে, সেটা হচ্ছে তোমরা হয়তো জানবে 2027 সালে 2027-এ আমাদের ইন্ডিয়াতে কিছু গুরুত্বপূর্ণ ইভেন্ট হতে চলেছে, যার মধ্যে একটা ইভেন্ট তোমরা জানো 2027 সালের ইভেন্ট, যেটা হচ্ছে তোমরা দেখতে পাবে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, যেটা 50 ওভারে হয়, যেটা 2027 সালে হতে চলেছে, যেখানে 3টে দেশে এই খেলাটা হোস্ট হতে চলেছে। একটা হচ্ছে সাউথ আফ্রিকা, একটা হচ্ছে নামিবিয়া, একটা হচ্ছে জিম্বাবুয়ে। এবং এটা ছাড়াও 2027 সালে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ইভেন্টকে দেখতে পাবো, যেটা প্রায় বহু বছর বাদে ইন্ডিয়াতে আবার হচ্ছে। তার নাম হচ্ছে সেন্সাস। কি হচ্ছে? তার নাম হচ্ছে সেন্সাস। এটা এটা আমাদের মাথায় রাখতে হবে। এই সেন্সাস, আবার বলছি এই সেন্সাস, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে সেন্সাসটা কি। এই সেন্সাসে কিন্তু এই সুদর্শন পাটনায়ক, যার কথা এখানে আমি তোমাদেরকে বললাম, ইনি কিনা এই সেন্সাসে কিন্তু যাকে করা হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসাডার। কি করা হয়েছে? ব্র্যান্ড অ্যাম্বাসাডার কিন্তু করা হয়েছে। এই জায়গাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যে ব্যক্তি, যা তোমরাকে দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে সুদর্শন পাটনায়ক। ক্লিয়ার? এবার আমরা পরবর্তী যে বিষয়ের দিকে আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে কি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, যিনি কনফার্ড দ্য স্লোভাকিয়া হাইয়েস্ট ন্যাশনাল অ্যাওয়ার্ডটি পেয়েছে। যে অ্যাওয়ার্ডটা, এরম অ্যাওয়ার্ড নরেন্দ্র মোদী এখন অনেকগুলোই পেয়েছে, প্রায় 2000, যদি আমি 24, 25 বা 23 নিয়ে যদি আলোচনা করি, তাহলে তোমরা দেখবে নরেন্দ্র মোদী এবং বিভিন্ন দেশের এবং এক বা একাধিক এই ধরনের সম্মানটা কিন্তু পেয়েছে। তো এই সম্মানটাকে বেসিক্যালি আমরা সেই দেশের সর্বোচ্চ সম্মান বলে থাকি। যেমন তোমরা হয়তো জানবে ভারতের যেমন সর্বোচ্চ সম্মান বা সিটিজেন অ্যাওয়ার্ডটাকে আমরা ভারত রত্ন ধরে থাকি, ঠিক তেমনি যদি প্রশ্ন করা হয় যে স্লোভাকিয়ার হাইয়েস্ট সম্মানটির নাম কি, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যার নাম দ্য অর্ডার অফ দ্য ডাবল ক্রস, যেটাকে ফার্স্ট ক্লাস এই অ্যাওয়ার্ডটা বলা হয়। এই অ্যাওয়ার্ডটা কিন্তু হচ্ছে স্লোভাকিয়ার সব থেকে বড় সম্মান, যেটা রিসেন্ট আমাদের মোদিজি পেয়েছে। এবং এর পাশাপাশি আমরা এটাও আলোচনা করব যে নরেন্দ্র মোদী, যিনি কিন্তু এই মুহূর্তে আমাদের ভারতবর্ষের একমাত্র প্রধানমন্ত্রী, যিনি কিনা ইন্ডিপেন্ডেন্সের পরে কিন্তু তার জন্ম হয়েছিল। অর্থাৎ বাকি যদি প্রধানমন্ত্রীদের দেখি, তাদের জন্ম কিন্তু প্রত্যেকের ইন্ডিপেন্ডেন্সের আগে, বাট নরেন্দ্র মোদী ইন্ডিপেন্ডেন্স জন্ম কিন্তু 1950 সালে, তার জন্ম ইন্ডিপেন্ডেন্সের পরে। এটা হচ্ছে একমাত্র এই ব্যক্তি। এবং এনার লেখা একটি বই খুব পরীক্ষায় আমাদের আসে বা দিয়ে থাকে। বইটির নাম হচ্ছে এক্সাম ওয়ারিয়র্স। তোমরা হয়তো প্রত্যেকেই নাম শুনে থাকবে। এটা রেলের পরীক্ষাতে একবার কোশ্চেনে করেছিল যে এক্সামস ওয়ারিয়র্স এই বইটি কার লেখা, তাহলে সেটা উত্তর হবে তার নাম নরেন্দ্র মোদী। ওকে, তাহলে ব্যাপারটা বোঝা গেল? ক্লিয়ার? যদি কেউ না বুঝতে পারো কমেন্ট করো। এবার আমরা পরবর্তী বিষয়ে যেটা আসবো, নেক্সট এবার যেটা আসবো, সেটা হচ্ছে আমাদের জায়গাটা, যেটা আমি তোমাদেরকে বলি এই বিষয়টা, সেটা হচ্ছে স্পোর্টস। আমি এখানে নামটা লিখে দিই, সেটা হচ্ছে স্পোর্টস। স্পোর্টস এর ব্যাপারে একটু ডিসকাস করবো। সেটা স্পোর্টস এর ব্যাপারে কোন জায়গাটা, সেটা হচ্ছে ফার্স্ট যেটা আমরা ডিসকাস করবো, যেটা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা যে সুমিত আন্টিল ব্রেক্স দ্য ওয়ার্ল্ড রেকর্ড অ্যাট ইন্ডিয়ান ওপেন ইন্টারন্যাশনাল প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2020। তো এই যে ব্যক্তি তোমরা পিকচারে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন, তার নাম সুমিত আন্টিল, যেটা তোমরা দেখতে পাচ্ছ, যিনি রিসেন্টলি কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল প্যারা অ্যাথলেটিক্স এর চ্যাম্পিয়ন হয়ে, শুধু চ্যাম্পিয়ন নয়, এটা রেকর্ড ব্রেক করেছে। এবং তার পাশাপাশি আমরা জানবো যে ইনি কোন মেডেলটি পেয়েছেন। যদি মেডেলটির কথা বলা হয়, তাহলে সেটা হবে কিন্তু গোল্ড মেডেল। কোন মেডেল? তার নাম হচ্ছে গোল্ড মেডেল। এই সম্মানটি পেয়েছেন এই ব্যক্তি। ওকে, এবার এখান থেকে আর যে বিষয়ে আমরা আলোচনা করব, বিশেষ করে এই ব্যক্তির ক্ষেত্রে, তিনি প্রথমে যে প্যারা অ্যাথলেটিক্স, মানে বুঝতেই পারছো যে তিনি একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট। তো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হওয়া সত্ত্বেও কিন্তু এই ব্যক্তি, যে সুমিত আন্টিল, যিনি হরিয়ানা থেকে বিলং করে, কোন স্টেট থেকে বিলং করে যদি প্রশ্ন করে, হরিয়ানা, যিনি কিনা আমাদের F-16 ক্যাটাগরিতে জ্যাভলিন থ্রোতে এই অ্যাওয়ার্ডটা কিন্তু পেয়েছেন। আর তার পাশাপাশি ইন্টারন্যাশনাল প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2026, এটা কোন
জায়গায় এবছর সেলিব্রেট হলো সেটা হচ্ছে বেঙ্গালুরু, যে বেঙ্গালুরু তোমরা জানো এটা কর্ণাটকার কিন্তু ক্যাপিটাল। ওকে, এবার এখান থেকে আমরা যে বিষয়গুলো আর জানবো যে বা পড়বো সেটা হচ্ছে তোমরা দেখবে যে যেহেতু আমরা জ্যাভলিন থ্রোর বিষয়টা নিয়ে আলোচনা করছি, তো তোমরা জানো আমাদের ভারত সরকার অর্থাৎ ইন্ডিয়া গভর্নমেন্ট সেলিব্রেট করে থাকে, তার নাম হচ্ছে জ্যাভলিন ডে। তো আমার প্রশ্ন, যারা যারা তোমরা এটা জানো যে জ্যাভলিন ডে যদি প্রশ্ন করা হয় যেটা কোন দিন সেলিব্রেট করা হয়, তাহলে কি তোমরা সেটা বলতে পারবে যে জ্যাভলিন নীরজ ডে? চোপড়ার জন্মদিন। হ্যাঁ, নীরজ চোপড়ার জন্মদিন নয়, ভুল বললে, নীরজ চোপড়ার জন্যই হয়েছিল। বাট নীরজ চোপড়া এই দিনে, যে দিনটার কথা আমি এখন বলতে যাব, সেই দিনে জ্যাভলিনে সর্বোচ্চ দূরত্ব জ্যাভলিন ছোড়ার জন্য ওনাকে টোকিও, মানে টোকিও অলিম্পিক্স থেকে দেওয়া হয়েছিল গোল্ড মেডেল। তো সেই কারণে এই দিনটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেলিব্রেট করে জ্যাভলিন থ্রো বা জ্যাভলিন ডে হিসেবে। এটা কিন্তু কেউ ভুল করেই, আবারও বলছি, বলবে না যে নীরজ চোপড়ার জন্মদিন। নীরজ চোপড়ার জন্মদিন এই দিন নয়। এটা হলো কিন্তু কোন দিন না, 7th অগস্ট। তো 7th অগস্ট 2021 সাল থেকে, 7th অগস্ট 2021 সাল থেকে ভারত সরকার পালন করছে জ্যাভলিন ডে। এবং তার পাশাপাশি এটাও আমি তোমাদের আলোচনা করব যে ঠিক 7th অগস্টের পরের যে দিনটা আমরা সেলিব্রেট করি সেটা হচ্ছে কিন্তু 8th অগস্ট। তো যদি বলা হয় 8th অগস্ট আমাদের কেন ইম্পর্টেন্ট স্যার, কেন আপনি লিখলেন, কারণ 8th অগস্ট তোমরা যেটা অগস্ট মাস আসতে চলেছে দেখবেই যে এই দিন কিন্তু যখন বাংলাদেশে শেখ হাসিনার সরকার কিন্তু যখন ভেঙে গেল বা সর্বনাশ হয়ে গেল সবটাই বলতে পারো, যখন বাংলাদেশ প্রথম তার ইন্টার্ম গভর্নমেন্টটা ফর্ম করলো, ইন্টার্ম গভর্নমেন্টে বাংলাদেশের যিনি একমাত্র ব্যক্তি যিনি কিনা তোমরা জানো যে নোবেল পিস প্রাইজ সম্মানটি পেয়েছিলেন, কে পেয়েছিলেন বলো দেখি, কে পেয়েছিলেন নোবেল পিস প্রাইজ সম্মান, কে বলতে পারে? এই নোবেল পিস প্রাইজ সম্মানটি কে পেয়েছিলেন বলো, বলতে পারবে? বাংলাদেশ, হ্যাঁ বলো বলো, মোহাম্মদ ইউনুস পেয়েছে। যখন মোহাম্মদ ইউনুস এই জায়গাটায়, হ্যাঁ ঠিকই বলেছো, একদমই তাই, মোহাম্মদ ইউনুস যখন তিনি তার গভর্নমেন্টটা ফর্ম করলেন, ইন্টার্ম গভর্নমেন্ট বা অভ্যন্তরীণ গভর্নমেন্টটা ফর্ম করেছিলেন, সেই গভর্নমেন্টটার জন্য যে ডেটাকে নেওয়া হয় সেটা হচ্ছে 8th অগস্ট 2024 সাল। তো সেই কারণে 2024 সাল 8th অগস্ট থেকে আমরা সেলিব্রেট করছি, কি সেলিব্রেট করছি না, বাংলাদেশের ইন্টার্ম গভর্নমেন্ট ডে। তাহলে যদি তোমাদের প্রশ্ন করা হয় যে নিউ বাংলাদেশ ডে কবে সেলিব্রেট করা হয়, আবার বলছি নিউ বাংলাদেশ ডে কবে সেলিব্রেট করা হয়, তাহলে সেটাও কিন্তু মাথায় রাখবে, এই 8th অগস্ট আমরা প্রত্যেকটা বছর সেলিব্রেট করি। তাহলে ব্যাপারটা ক্লিয়ার, বোঝা গেল? এবার আমরা পরবর্তী যে বিষয় আসবো, এটা আমরা দেখতে পাচ্ছি যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রিটেন দ্য আইপিএল টাইটেল। এক্স্যাক্টলি তাই, তোমরা জানো যে লাস্ট আমাদের আইপিএল যেটা 2026-এ এন্ড হলো, সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। এটা কিন্তু তার সেকেন্ড টাইম বা দ্বিতীয়বারের জন্য, এটা তোমরা প্রত্যেকেই জানো। এবং এই টিমটা যাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সেটা হচ্ছে গুজরাট টাইটান্স, যাকে হারিয়ে এই চ্যাম্পিয়নটা হয়েছে। এবার প্রশ্ন, আইপিএল থেকে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা আমার মনে হয় প্রশ্ন করতে পারে ফর জিকে, সেটা হচ্ছে এই আইপিএল অর্থাৎ আমাদের এই প্রিমিয়ার লিগটা, এই প্রিমিয়ার লিগটা বেসিক্যালি কত সাল থেকে স্টার্ট হয়েছে? তো তোমরা কি সেটা বলতে পারবে যদি প্রশ্ন করা হয় এই প্রিমিয়ার লিগটা? 2008 না 7 কোনটা? 2008। ভেরি গুড, 2008, একদমই তাই, 2008। কারণ 2007 সাল থেকে যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ। তাহলে যদি প্রশ্ন করা হয় টি-20 ওয়ার্ল্ড কাপ কত সালে স্টার্ট হয়েছিল, তাহলে সেটা হবে 2007 সাল থেকে। আর যদি প্রশ্ন করা হয় আমাদের আইপিএল কবে থেকে স্টার্ট হয়েছিল, তাহলে সেটা হবে 2008 সাল থেকে। এই যে পয়েন্টটা তোমাদেরকে সঙ্গে আলোচনা করলাম, এটা পয়েন্টটা কিন্তু আমাদের ডেফিনেটলি মাথায় রাখবে। ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, আন্ডারস্টুড। এবার যে বিষয়টা আলোচনা করব তোমাদের সাথে সেটা হচ্ছে নেক্সট পরবর্তী বিষয়, সেটা হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া উইন্স দ্য সাফ ওমেন চ্যাম্পিয়নশিপ 2026 ফর দ্য রেকর্ড 6 টাইমস। তো এই যে 6 টাইম রেকর্ডটা সাফ গেম অর্থাৎ ওমেন্স টিমটা, মেন্স নয় ওমেন্স টিমটা তার রেকর্ডটা কিন্তু রেখেছে। এবং সাফ তোমরা যার ফুল ফর্ম তোমাদেরকে বলবো, যার ফুল ফর্মটা কি, তার ফুল ফর্মটা হচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। আবার বলছি, যার নাম হচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। খালি জাস্ট আমি এশিয়ান কথাটা এখানে লিখে দিলাম। এই সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন কিন্তু এই অর্থাৎ সাব গেমটার ফুল নাম। এবং এই সাব গেমে কিন্তু ইন্ডিয়াও হচ্ছে অ্যাজ এ মেম্বার। কারণ তোমরা জানবে যে যে সমস্ত দেশগুলো সার্কের মেম্বার, যে সমস্ত দেশগুলো সার্কের মেম্বার, তারাই কিন্তু একরকম ভাবে সাফের গেমেরও কিন্তু মেম্বার বলতে পারে। এবার যার এর মধ্যে যে মেম্বার প্রেজেন্ট নেই সেটা হচ্ছে একমাত্র আফগানিস্তান, যারা কিন্তু সাব গেমে পার্টিসিপেট করে না। তাই যদি বলে সাব গেমের টোটাল কতজন মেম্বার, তাহলে সেটা হবে 7 মেম্বার্স। আর সার্কের যদি বলা টোটাল কতজন মেম্বার্স, তাহলে সেটা হবে 8 মেম্বার্স, মাথায় রাখবে। এবার এই সার্ক গেম, এই সার্কের যে গেম মানে সাব যে গেমটা যেটা ফুটবল, যদি বলা হয় এর প্রতিষ্ঠাতা কবে হয়েছিল মানে কতকাল, তাহলে সেটা হবে 1997। 1997 এটা এস্টাবলিশমেন্ট হয়েছিল। এবং তার পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে এই গেমটা যেটা 97-এ প্রতিষ্ঠাতা হয়েছিল,
তার পাশাপাশি যদি বলা হয় হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, তাহলে হেডকোয়ার্টার লিখবে তার নাম ঢাকা। কোথায় রয়েছে? ঢাকা। ঢাকা হচ্ছে বাংলাদেশের ক্যাপিটাল, তোমরা প্রত্যেকটা জানো। হলো। এবার প্রশ্ন, এই যে সাব গেমে যে ইন্ডিয়া চ্যাম্পিয়ন যেটা হলো এই বছর 2026 সালে, কাকে হারিয়ে? না, এটা বাংলাদেশের ওমেন্স ন্যাশনাল ফুটবল টিমকে হারিয়ে 3-1 হারিয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। ক্লিয়ার? তাহলে ব্যাপারটা বোঝা গেল। এবার দেখো, এছাড়াও আমরা যে বিষয়টা আলোচনা করবো, যেটা আমাদের প্রশ্ন হতে পারে আমার মনে হয়, সেটা হচ্ছে এই সার্কের মেম্বার কতগুলো দেশ বললেন? সার্কের মেম্বার হচ্ছে 8টা দেশ। সার্কের মেম্বার হচ্ছে 8টা দেশ, এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা আমি ক্লাসেও বহুবার বলেছিলাম, যদি আমরা সেটাকে মনে রাখতে চাই তাহলে মনে রাখবো কিভাবে, না MBBS পেন। যদি MBBS পেন আমি ক্লাসেই তোমাদের শিখিয়েছিলাম, যারা সেই ক্লাসটা করোনি তাদেরকে আমি আবার বলে দিচ্ছি। যদি এই টোটকাটা আমরা মনে রাখতে পারি তাহলে আমরা সার্কের টোটাল কতজন মেম্বার সেটা কিন্তু মাথায় রাখতে পারবো। তো এম এ আসবে আমাদের কি, না এম এ আসবে মলদ্বীপস, বিতে আসবে বাংলাদেশ, বিতে আসবে ভুটান, এসে আসবে শ্রীলঙ্কা। আবার বলছি, এম এ আসবে মলদ্বীপস, বিতে আসবে বাংলাদেশ, বিতে আসবে ভুটান, এস মানে হচ্ছে শ্রীলঙ্কা, পিতে আসবে পাকিস্তান, এতে আসবে আফগানিস্তান, আইতে আসবে ইন্ডিয়া, আর এম এ আসবে নেপাল। যে নেপাল কাঠমান্ডুতে কিন্তু সার্কের হেডকোয়ার্টার অবস্থিত, এটা আমরা প্রত্যেকে জানি। সুতরাং এইটা আমি ক্লাসেও তোমাদের বলেছিলাম, অফলাইন ক্লাসে এবং অনলাইন ক্লাসে যারা ক্লাসটা করোনি বা নতুন যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলা, তোমরা এটাকে অবশ্যই জট ডাউন করে নেবে, কারণ এখান থেকে মনে রাখতে তোমরা বিষয়টাকে পারো। হলো। এবার যে বিষয়ে আসবো সেটা হচ্ছে এই গেমটা, অর্থাৎ সাব গেমটা যদি বলা হয় কোথায় হোস্ট করা হয়েছিল, যেটা ফাইনাল গেমটা হয়েছিল পন্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়াম, যে পন্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামটা আমাদের বেসিক্যালি নিউ দিল্লিতে অবস্থিত, সেখানে কিন্তু গেমটা হোস্ট হয়েছিল সাফে। ওকে। এবার প্রশ্ন যেটা আমি আলোচনা করব পরেরটা যাওয়ার আগে, সেটা হচ্ছে এই সাফে যে ইন্ডিয়ার টিম রয়েছে, তার মানে ইন্ডিয়ার ফুটবল টিমকে যেটা আমরা নিক নেমে বলি ব্লু টাইগার, ইন্ডিয়ান ফুটবল টিমকে বলি আমরা ব্লু টাইগার, আর মেয়েদের টিমটাকে বলি আমরা ব্লু টাইগার্স। এই ব্লু টাইগার টিমটাকে, ইন্ডিয়ান ফুটবল টিমটাকে কে বা কারা কন্ট্রোল করে? যদি কে বা কারা কন্ট্রোল করে সেই জায়গাটা যদি আলোচনা আমরা করি, তাহলে সেটা হবে কিন্তু কে, না তার নাম হচ্ছে AIFF। এই যে AIFF, যাকে আমরা কিন্তু বলি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। কি বলি? অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। হয়তো তোমরা জানবে যে আমাদের বর্তমানে যে ফুটবল টিমটা যদি যদি কোনো কারণে, এটা ইন ফিউচার যদি কোনো কারণে বিশ্বকাপ ফুটবল খেলতে যায়, জানি না বিশ্বকাপ ফুটবল খেলতে গেলে কতটা তার আমাদের ইন্ডিয়ার মান সম্মান নষ্ট করে আসবে, সে আমরা কত গোল খাবে আমরা জানি না। তো যদি যায়, সেই ক্ষেত্রে কিন্তু AIFF এর কিন্তু পারমিশন নিয়ে তাকে যেতে হবে। মানে উইদাউট AIFF ছাড়া কিন্তু তারা কোনো ইন্টারন্যাশনাল ইভেন্টে তারা কিন্তু পার্টিসিপেট করতে পারবে। কারণ তোমরা জানবে যে 1948 সালে, অর্থাৎ 1948-এ যখন মানে লন্ডন সামার অলিম্পিক গেমসটা হয়েছিল, সেই অলিম্পিক গেমসে কিন্তু একমাত্র একবারের জন্য ইন্ডিয়ান ফুটবল টিম কিন্তু খালি পায়ে অলিম্পিক্সে ফুটবল ইভেন্টটায় হোস্ট মানে খেলতে গেছিল, এটা জানবে। এবং ওটাই তার ইন্ডিয়ান ফুটবল টিমের প্রথমবার, এবং ওটাই ইন্ডিয়ান ফুটবল টিমের শেষবার যেটা কিন্তু তারা পার্টিসিপেট করতে গিয়েছিল। এবং সে সময় আমাদের ইন্ডিয়ান ফুটবল টিমের ফাঁকা ফাঁকা প্লেয়াররা খেলতো, চুনি গোস্বামী ছিল, শৈলেন মান্না ছিল, ওদিকে যাকে আমরা মানে মারাদোনা, মানে যাকে বলে থাকি আমরা ইন্ডিয়ান ফুটবল টিম, যার নাম হচ্ছে কি সামথিং, নামটা ছিল ভুলে যাচ্ছি, যদি কারো মনে থাকে একটু বলো প্লিজ, আমার নামটা মুখে আসছে না। কি বেশ নামটা কি সামথিং ডে, কি সামথিং ডে ছিল একটা, আরে নামটা মনে পড়ছে না। আচ্ছা যাকে আমি মনে করি, ঠিক আছে। উনিও তখন গেমটা খেলতে, তাকে বারাদন অফ ইন্ডিয়ান ফুটবল টিম বলা হয় ওকে। তো সেই ব্যক্তিও ছিল আমাদের খেলাতে, তো তারা সেইবারের সময় কিন্তু পার্টিসিপেট করতে গিয়েছিল, এটা তোমাদের বলবো। চলো এবার আমরা যে বিষয়টা আসবো, সামথিং বলেছে প্রজ্ঞানন্দা স্ক্রিপ্ট হিস্ট্রি বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দ্য নরওয়ে চেস চ্যাম্পিয়নশিপ। প্রজ্ঞানন্দাকে আমরা সবাই চিনি, পিকচার দেওয়াই রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার বিষয়টা এটা ঢোকার আগে তোমাদের বলে দিই, এই প্রজ্ঞানন্দা নরওয়ের যে গেমটা হয়েছে, নরওয়ের যে চেস চ্যাম্পিয়নশিপ হয়েছে, যেটা ওসলো, অর্থাৎ ওসলো হচ্ছে নরওয়ের ক্যাপিটাল, সেখানে কিন্তু উনি চ্যাম্পিয়ন হচ্ছেন। এবং প্রজ্ঞানন্দা কিন্তু এর পাশাপাশি উনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের একজন গ্র্যান্ড মাস্টার, কারণ যারা চেস চ্যাম্পিয়নশিপ হয় তাকে আমরা গ্র্যান্ড মাস্টার বলে থাকি। এবং প্রশ্ন যদি তোমাদেরকে বলা হয় এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে মোট কতগুলি গ্র্যান্ড মাস্টার রয়েছে, তাহলে সেটা আমরা বলবো এই মুহূর্তে 96 অর 97, আমার এক্সাক্ট ফিগারটা খেয়াল নেই, তাই তোমাদের 96 বা 97 বললাম। কিন্তু এটার পাশাপাশি আমরা এটাও বলবো, যদি বলা হয় ইন্টারন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপ এই মুহূর্তে ইন্ডিয়াতে কজন চ্যাম্পিয়ন হয়েছে, তাহলে মাথায় রাখবে কিন্তু দুজন। যদি বলে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কতজন হয়েছে, তাহলে দুজন, যার মধ্যে একজন হলেন বিশ্বনাথন আনন্দ, আরেকজন হলেন কিন্তু ডি গুকেশ। এবার হয়তো তোমরা বলবে যে স্যার প্রজ্ঞানন্দা কেন হলো না? কারণ প্রজ্ঞানন্দা যে গেমটা চ্যাম্পিয়ন হচ্ছে সেটা নরওয়ে চেস চ্যাম্পিয়নশিপ, সেটা কিন্তু ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ কিন্তু নয়। যদি ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ প্রজ্ঞানন্দা হতো, তাহলে ডেফিনেটলি ওকে আমরা ইন্টারন্যাশনাল গ্র্যান্ড মাস্টার এইটার মধ্যেও রাখতে পারতাম। বোঝা গেল? ক্লিয়ার?
আর এবার প্রশ্ন, এই চেস গোটা ওয়ার্ল্ডের মধ্যে কে বা কারা হোস্ট করে? যারা হোস্ট করে তাকে আমরা FIDE বলে থাকি, ফিডে, বা যাকে বলি ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন, বা যাকে বলি আমরা ওয়ার্ল্ড চেস ফেডারেশন বলে থাকি। ওকে, তাহলে এই যে বিষয়টা তোমাদেরকে বললাম, আই থিঙ্ক তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। কারণ যদি কোনো জায়গায় কোশ্চেন থাকে না স্যার বুঝতে পারেননি, তাহলে ডেফিনেটলি কিন্তু আমাকে এই কথাটা কিন্তু বল। ওকে, ক্লিয়ার? বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ ওকে ওকে, বলো। বলছি FID ফুল ফর্মটা তাই একটু বলবেন একবার? ইন্টারন্যাশনাল, আবার বলছি দেখো, ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন বা ওয়ার্ল্ড চেস ফেডারেশন। ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন বা ওয়ার্ল্ড চেস ফেডারেশন, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? এবার আমরা পরবর্তী যে বিষয়ে যাব সেটা আলোচনার মধ্যে, এটা তো আমাদের হলো। এবার যে বিষয় আলোচনা করবো পরের টাইম, সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ নেক্সট ইনফরমেশনে যে মিরা অ্যান্ডিভেরা উইন্স দ্য ফার্স্ট গ্র্যান্ড স্ল্যাম টাইটেল ইন ফ্রেঞ্চ ওপেন। তো এই ফ্রেঞ্চ ওপেনে প্রথম কোনো মহিলা যিনি ফার্স্ট গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন পেলেন, এবং ইনি আগে কোনোদিন তার সেইভাবে পারফর্ম বা খাতা ওপেন করতে পারেনি, তো তিনি হচ্ছেন কে? তার নাম হচ্ছে মিরা অ্যান্ডিভেরা, যিনি কিন্তু একজন ফার্স্ট রাশিয়ান ওম্যান, যিনি কিন্তু এই গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নশিপটা হয়েছে। ঠিক আছে, এবং সেটা কোন ওপেন হয়েছেন? তার নাম হচ্ছে ফ্রেঞ্চ ওপেন। যে ফ্রেঞ্চ ওপেন তোমরা যেমন লন টেনিসের উপর খেলা হয়ে থাকে, এবং এই গেমটা যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে কোন কোর্টে খেলা হয়, সেটা হচ্ছে তার নাম ক্লে কোর্ট। আবার বলছি, কোন কোর্টে খেলা হয় তার নাম হচ্ছে ক্লে কোর্ট। এই বিষয়টাও আমাদেরকে কিন্তু মাথায় রাখতে, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, কোন কোর্ট, তাহলে সেই বিষয়টা মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা পরবর্তী বিষয়ে যেটা আসবো সেটা হচ্ছে যে আহ, এটা তো আমরা ডিসকাস করলাম। এরপরে যে বিষয়টা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে যে নেক্সট কোশ্চেনে, সেটা হচ্ছে নাম্বার এখানে পরবর্তী বিষয়, যে আর বৈশালী উইন্স দ্য WR চেস ওমেন র্যাপিড টুর্নামেন্ট, যেটা কিন্তু রিসেন্টলি চ্যাম্পিয়ন হয়েছে, যেটা নাম হচ্ছে আর বৈশালী। এটা আমাদের মাথায় রাখতে হবে, ক্লিয়ার? আচ্ছা, এবার যে বিষয়টা আমরা আলোচনা করবো এর পাশাপাশি যেখান থেকে আমাদের প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে কি, এই যে আর বৈশালী, ইনি কে? না, ইনি হচ্ছেন, তোমরা পিকচার তোমরা দেখতে পাবে, ইনি হচ্ছেন আমাদের প্রজ্ঞানন্দার বোন, যিনি কিন্তু রিসেন্টলি র্যাপিড টুর্নামেন্ট যে চেস চ্যাম্পিয়ন হয়েছে, যেটা মেনলি টোকিওতে গেমটা হয়েছে, এখানে কিন্তু উনি ফাইনাল কিন্তু চ্যাম্পিয়ন। যেটা হচ্ছে আমাদের একজন ইন্ডিয়ান, ইনিও কিন্তু একজন গ্র্যান্ড মাস্টারের মধ্যে পড়ে। ওকে, ক্লিয়ার? তাহলে বিষয়টা তোমরা প্রত্যেকে বুঝতে পারলে, আন্ডারস্টুড আই থিঙ্ক। এবার আমরা পরবর্তী যে বিষয়ের দিকে ডিসকাস করবো নেক্সট, তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটা রয়েছে, যে ইন্ডিয়াস নেম 24 মেম্বার স্কোয়াড ফর হিস্ট্রি সিনিয়র এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপ 2026 ইন দিল্লি। তো দিল্লিতে এই যে সিনিয়র ফেন্সিং যেটা আমাদের হয়েছে, গেমটা যেটা তোমরা পিকচারের মধ্যে দেখতে পাচ্ছ, যেটা তরোয়াল নিয়ে গেমটা খেলা হয়ে থাকে, সেটা কন্ডাক্ট কারা করে? কন্ডাক্ট বাই ফেন্সিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, যাকে আমরা FAI বলি। আবার বলছি ফেন্সিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, বা যাকে FAI বলি। তো তারা কিন্তু স্টুডেন্টস এই বিষয়ে মানে গেমটাকে হোস্ট করে প্রত্যেকটা বার, যেটা কিন্তু এই বছর অর্থাৎ নিউ দিল্লিতে গেমটা কিন্তু হয়েছে 19 থেকে 24 জুন 2026। ওকে, এটা এর জন্য মাস্ক পরে খেলা হয়, যদি কোনো কারণে চোখে মুখে লেগে যায় তরোয়ালটা, তার জন্যই কিন্তু করা, মেনলি এটা করা। ওকে, আর এই গেমটাতে হিস্টোরিক হোস্টিং সিনিয়র যারা ফেন্সিং, যেখানে কিন্তু মোটামুটি তারা 30টা কান্ট্রি এখানে পার্টিসিপেট করেছিল, যারা শুধুমাত্র এশিয়ান, শুধুমাত্র এশিয়ান কান্ট্রি তারাই করবে, আদারওয়াইজ আদার্স কোনো ইউরোপিয়ান কান্ট্রি বা কোনো তোমাদের আমাদের মানে আফ্রিকান কান্ট্রি এখানে কিন্তু কেউ পার্টিসিপেট করবে না। ঠিক আছে, তাহলে যে বিষয়টা তোমাদের ডিসকাস করলাম, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যদি কারোর কোনো কোশ্চেন থাকে ডেফিনেটলি বল। এবার যে বিষয় আমরা ডিসকাস করব তোমাদের সাথে এটার পরে, সেটা হলো কি, এটা আমরা দেখছি যে লুইস হ্যামিল্টন ক্লেমস দ্য ফার্স্ট ফেরারি ভিক্টরি অ্যাট দ্য বার্সেলোনা গ্র্যান্ড প্রিক্স। প্রথমে আমি বলি যে গ্র্যান্ড প্রিক্স এর ব্যাপারে তোমরা কেউ কিছু জানো? হোয়াট ডু মিন আবাউট গ্র্যান্ড প্রিক্স? কেউ বলতে পারবে? হোয়াট ডু মিন আবাউট গ্র্যান্ড প্রিক্স তোমরা কেউ বলতে পারবে? জানা আছে কি? যদি জানা না থাকে তোমাদের, ফর্মুলা ওয়ান রেসিং। একদমই তাই, গ্র্যান্ড প্রিক্স থেকে বলি হচ্ছে আমরা ফর্মুলা 1 রেসিং, একদমই তাই। যেটা হচ্ছে আমরা আরো শর্টে যদি বলি তাহলে হচ্ছে F1 রেস। তো এই F1 রেস যেটা কিন্তু স্টুডেন্টস আমাদের আগে ইন্ডিয়াতেও হতো, এখন সেখানে বন্ধ আছে, সেটা হচ্ছে গৌতম বুদ্ধা সার্কিট। আবার বলছি, লিখে রাখো, গৌতম বুদ্ধা সার্কিট, যেখানে কিন্তু এই গেমটা হতো, যেটা এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে। এখানে কিন্তু স্টুডেন্টস আমরা এই ধরনের গেমস কিন্তু দেখতে পাই। তো এখন এটা বন্ধ, সেক্ষেত্রে এখন 7 টাইম ফর্মুলা 1 উইনার, যিনি কিন্তু এই লুইস হ্যামিল্টন, যার পিকচার তোমরা দেখতে পাচ্ছ, এই ছেলেটি ইউএস, কেন আমি লিখলাম ভুল করে, দাঁড়াও, ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ড থেকে বিলং করে যে ব্যক্তি, তার নাম হচ্ছে লুইস হ্যামিল্টন। আবার বলছি, কোত্থেকে? ইউকে থেকে বিলং করে, এই পয়েন্টটাও আমাদেরকে মাথায় রাখবে।
ওকে, একদম। এবং এর পাশাপাশি উনি কিন্তু বেলজিয়াম গ্র্যান্ড প্রিক্স যেটা 2024 সালে হয়েছিল, সেটাও কিন্তু উনি চ্যাম্পিয়ন হয়েছিলেন প্রথমবারের জন্য। এখন এইটা নিয়ে উনি এই বার্সেলোনার যে আমাদের গ্র্যান্ড প্রিক্সটা হয়েছে সেটার কিন্তু প্রায় 7 টাইম চ্যাম্পিয়ন হচ্ছেন লুইস। এবং এর মধ্যে আমাদের একজন ইন্ডিয়ান ব্যক্তির নাম বলবো, ইন্ডিয়ান ব্যক্তিরা খুব একটা পার্টিসিপেট করে না এই মুহূর্তে এখন। সেই ব্যক্তি হচ্ছে, তার নাম হচ্ছে আমাদের নারায়ণ কার্তিকিয়ান, হয়তো তোমরা নাম শুনে থাকবে, যিনি কিন্তু এই ফর্মুলা রেসের কিন্তু একজন ফেমাস পার্সন। আবার বলছি, লিখে রাখো, তার নাম নারায়ণ কার্তিকিয়ান। ওকে, আন্ডারস্টুড, একদম ক্লিয়ার। এবার আমরা পরবর্তী যে বিষয়ের দিকে যাবো, নেক্সট কোশ্চেনের দিকে। এবার যেটা আমরা আসবো সেটা হচ্ছে এটার স্টেট ইনফরমেশন। এটাকে আমি লিখে দিই, এটা কোনো কারণে মিস হয়ে গেছে। এটা আমরা আসবো স্টেট ইনফরমেশনের ক্ষেত্রে। স্টেট ইনফরমেশনে আমরা কি কি কারেন্ট অ্যাফেয়ার্স পাবো এই জুন মাসের মধ্যে। তো প্রথম হচ্ছে স্টেট ইনফরমেশনে ফার্স্ট, যে প্রেসিডেন্ট পুলিশ কালার কনফার্ট দ্য সিকিম পুলিশ। এই যে সিকিম পুলিশ, যেটা হচ্ছে প্রথম প্রেসিডেন্ট পুলিশ কালার পেলো তা নয়, এটা ওরা পেয়েছে অ্যাজ এ থার্ড স্টেজ হিসেবে। থার্ড স্টেজ হিসেবে অ্যাওয়ার্ডটা পেয়েছে। প্রথম যে স্টেট অ্যাওয়ার্ডটা পেয়েছিল সেটা হচ্ছে কিন্তু আমাদের কেরালা পুলিশ। কেরালা পুলিশও পেয়েছে, তারপরে পেয়েছে গোয়া পুলিশ, এবং 3 নম্বরে পেয়েছে, তার নাম হচ্ছে আমাদের এই সিকিম পুলিশ। এবং সিকিম পুলিশের ক্ষেত্রে বলতে গেলে একটা পয়েন্ট আমাদের বলতেই হয়, সেটা কোন পয়েন্ট না, সিকিম পুলিশ তোমাদেরকে বলি, সিকিম পুলিশ কিন্তু এই সিকিমেই এই আমাদের অর্থাৎ ট্রাফিক্যাল সিগন্যালিং যে ডিপার্টমেন্ট রয়েছে আমাদের ট্রাফিক কন্ট্রোল আন্ডারে অর্থাৎ পুলিশের কন্ট্রোলে, সেখানে প্রথম কিন্তু এআই কে কাজে লাগে, এখানে প্রথম কিন্তু এআই কে কাজে লাগিয়ে ট্রাফিক সিগন্যাল সিস্টেমটাকে কন্ট্রোল করা, যেখানে প্রথম এআই কে কাজে লাগিয়ে ট্রাফিক সিগন্যাল সিস্টেমটাকে কন্ট্রোল করা হচ্ছে। এই পয়েন্টটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে, সেটা কিন্তু আমরা প্রশ্ন হিসেবে পেতে পারি। হলো, তাহলে ক্লিয়ার। এবার যে বিষয়টা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে মেঘালয় signed the host the agreement of 39th ন্যাশনাল গেমস। এই যে 39 ন্যাশনাল গেমস, যেটা কিন্তু স্টুডেন্টস 2027-এ হতে চলেছে, এটা এই বছর অর্থাৎ 38 গেমসটা এই বছর হলো না। কেন হলো না আমি বুঝতে পারলাম না। এটা হবে মেঘালয়তে 2027 সালে, যেখানে বিভিন্ন দেশ, মানে দেশ বলবো না, বিভিন্ন স্টেটের যারা অ্যাথলেটিক্স তারা পার্টিসিপেট করবে। এবং এই গেমটা কিন্তু হবে শিলংয়ে। কোথায় হবে? শিলংয়ে গেমটা হতে চলেছে, এটা মাথায় রাখতে হবে। এবং যেখানে স্পোর্টস, যেখানে প্রথম কিন্তু এখানে পার্টিসিপেট করবে। ঠিক আছে, তাহলে এই যে বিষয়টা তোমাদেরকে বললাম, আই থিঙ্ক তোমরা প্রত্যেকে এই বিষয়টা বুঝতে পারলে কোন জায়গাটা আমাদের কাছে। ওকে, এবারের পাশাপাশি যে বিষয়ের দিকে আমরা আলোচনা করবো বা যেখানে আমরা ঢুকবো আলোচনার মাধ্যম দিয়ে, আলোচনা আমাদের হবে, সেটা হচ্ছে মেঘালয়ের ক্যাপিটাল তোমরা তো পেয়ে গেলে। এবং মেঘালয়তে প্রথম ভারত সরকার তৈরি করেছে অনলাইন গেমিং পার্ক। কি তৈরি করেছে? আবার বলছি, অনলাইন গেমিং পার্কটাকে তৈরি করেছে, যেটা প্রথম এখানেই করেছে, তার নাম হচ্ছে কিন্তু মেঘালয়া। তাদের তরফ থেকে করা হয়েছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি। যে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স আইটির বর্তমানে যিনি রয়েছেন অ্যাজ এ রেসপন্সিবল মিনিস্টার, তার নাম হচ্ছে অশ্বিনী বৈষ্ণব। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এর পাশাপাশি আর একটা বিষয় মাথায় রেখে দিই আমাদের মেঘালয়ের বিষয়, বিশেষ করে মেঘালয়তে তোমাদের ক্লাসও হয়তো আমি বলেছিলাম যে মেঘালয়তেই কিন্তু রয়েছে আমাদের ভারতের সব থেকে ক্লিনেস্ট ভিলেজ। কি নাম? কারা উত্তর দিতে পারে? হোয়াট ইজ দ্য ক্লিনেস্ট ভিলেজ মেঘালয়তে রয়েছে? কি নাম বলো ভিলেজটা? ডাউকি। ডাউকি তো ভিলেজ নয়, ডাউকি তো লেক হয়ে। ভিলেজটা হচ্ছে, তার নাম মাউলিনং ভিলেজ। এটা হচ্ছে তার নাম বাউলি। মাউলিনং। মাউনি, NINOONG, এটাই নাম স্পেলিং আসে, মাউলিনং ভিলেজ, যেটাকে আমরা এশিয়ার মধ্যে ক্লিনেস্ট ভিলেজ বলে থাকি। শুধু ইন্ডিয়া নয়, এটাকে আমরা এশিয়ার মধ্যেও বলতে পারি। তাহলে যে বিষয়টা তোমাদেরকে বললাম, আই থিঙ্ক তোমরা প্রত্যেকে ক্লিয়ার হলে আমি কোন জায়গাটা তোমাদের এখানে বলছি। ওকে, ক্লিয়ার। পরবর্তী যে বিষয়তে আসবো, স্যার হ্যাঁ বলো বলো। এটা repeat করবেন স্যার একটু? মাউলিনং ভিলেজ, মাউনিলং, MAWLINNONG। স্যার বলছি ওই অনলাইন গেমিং পার্কের যে মিনিস্ট্রিটার নাম আরেকবার একটু বলবেন? মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি। মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি, যাকে আমরা মিটি বলে থাকি। মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি। ওকে, ইট শুড বি ক্লিয়ার, প্রত্যেকের বোঝা গেছে ব্যাপারটা, আন্ডারস্টুড। এবার আমরা যে বিষয়ে যাবো সেটা হচ্ছে, এটা বলতে যাচ্ছিলাম, যেটা হচ্ছে ইন্ডিয়া ফার্স্ট স্কাইস্ক্রেপ সিস্টেম লঞ্চ অ্যাট IGI এয়ারপোর্ট। IGI মানে কি? যেটা পিকচার দেখতে পাচ্ছ তোমরা, IGI মানে হচ্ছে আমরা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলে থাকি। এই এয়ারপোর্টে ইউনিয়ন মিনিস্টার জিতেন্দ্র সিং ইনগ্রেট করেছেন ফার্স্ট স্কাই ক্রাস্ট সিস্টেম, যেটা কিন্তু এখানেই করা হয়েছে প্রথমবারের জন্য। এবং এটা যে মিনিস্ট্রির তরফ থেকে করা হয়েছে তার নাম হচ্ছে মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন। যে মিনিস্ট্রির তরফ থেকে করা হয়েছে অবশ্যই লিখবো মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশনের তরফ থেকে করা হয়েছে এই মিনিস্ট্রি, যেটা কিন্তু এটা ইনগ্রেট করেছে প্রথমবারের জন্য। আর এবার বিষয় হচ্ছে যে তোমরা হয়তো বলতে পারো যে এই স্কাই স্ক্র্যাপ সিস্টেম মানেটা কি?
মানেটা হচ্ছে এরা একটা ওয়েদার ফোরকাস্টিং করবে। মানে ধরো সাপোজ কোনো প্লেন, তো বিশেষ করে যখন কোনো মানে প্লেন যখন যায় বা আসে বা নামে হোয়াটএভার, তখন যদি আকাশের কন্ডিশন বা ওয়েদার কন্ডিশন যদি খুব ভালো একটা না থাকে, তাহলে কিন্তু সেই প্লেনটা লঞ্চ করানো হয় না বা এটাকে ল্যান্ড করানো হয় না, সেটা কিন্তু ডিলে হয়ে যায়। তো সেই মানে জায়গাটাকে আরো অ্যাডভান্স যাতে জানা যায়, যাতে কোনো ক্ষতি না হয় কারো, তো তার জন্যই প্রথম আমাদের এই ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই ধরনের স্কাই ক্র্যাশ সিস্টেমটাকে লঞ্চ করা হলো। ঠিক আছে, তাহলে যে বিষয়টা তোমাদেরকে বললাম, আই থিঙ্ক তোমরা প্রত্যেকে বুঝতে পারলে আমি কি বলতে চাই। ওকে, একদম। আর এই যে আইজিআই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, এয়ারপোর্টটাতে কিন্তু মেনলি যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো যে এই আইজিআই এয়ারপোর্টটা, একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই, সেটা হলো এটা হচ্ছে প্রথম প্লাস্টিক ফ্রি এয়ারপোর্ট। তাহলে যদি বলে ফার্স্ট প্লাস্টিক ফ্রি এয়ারপোর্টের কি নাম, তাহলে সেটা হবে কিন্তু আইজিআই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে কিন্তু কারেক্ট আনসার, যেটা ফার্স্ট প্লাস্টিক। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। আর যদি বলা হয় ইন্ডিয়ার মধ্যে প্রথম সোলার এয়ারপোর্টটির নাম, দেখো প্লাস্টিক ফ্রি এয়ারপোর্টের নাম তোমাদেরকে বলে দিলাম, দ্যাট মিনস তোমাদের সোলার এয়ারপোর্টের নামটা আমাদের জানতে হতে পারে। যদি সোলারের কথা বলা হয়, সোলার এয়ারপোর্ট, তাহলে সেটা হবে কিন্তু আমাদের তার নাম কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে কিন্তু আমরা সোলার এয়ারপোর্ট বলে থাকি, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর এই যে সোলার এয়ারপোর্ট, যেটাকে আমরা কোচিন বলছি, এটা একটা প্রশ্ন পরীক্ষায় করতে পারে, প্রশ্ন আসতে পারে না, সেটা আসতে পারে যে এই এয়ারপোর্টটারই, যেটা কেরালাতে অবস্থিত, যেখানে প্রথমে করা হয়েছে সোলার, এবং এই এয়ারপোর্টেই কিন্তু প্রথম মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন থেকে লঞ্চ মানে ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটা হচ্ছে নাইট্রোজেন বাস সার্ভিস। নাইট্রোজেন বেসড বাস সার্ভিস, এটা কিন্তু এখনো পর্যন্ত মানে নাইট্রোজেন বেসড, সরি আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, হাইড্রোজেন বেসড বাস সার্ভিস, নাইট্রোজেন তো বাস চলবে না, কারণ হাইড্রোজেন ট্রেন রিসেন্টলি লঞ্চ হয়ে গেল, তোমরা দেখেছো হয়তো। হাইড্রোজেন বাস সার্ভিসও স্টার্ট করা হয়েছে। এটা একটা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে রয়েছে। যদি জায়গাটা পুরোপুরি যদি সফল হয়, কোনো সমস্যা না হয়, তাহলে হয়তো বাকি সমস্ত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেও বাস সার্ভিস কিন্তু স্টার্ট হয়ে যাবে। ওকে, তাহলে ব্যাপারটা বোঝা গেল। পরে যে ইনফরমেশন রয়েছে, মিশন সানা এসএনএ, ইন্ডিয়াস ফার্স্ট ইঞ্জিনিয়ার্স সুপার প্রেসার প্ল্যাটফর্ম লঞ্চ। এটা বেসিক্যালি একটা যে অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনের পিকচারটা তোমরা এখানে দেখতে পাবে, যেটা হচ্ছে রেড ব্যালুন এরোস্পেস লঞ্চ মিশন সানা। নাসার মানে নাসা ঠিক নয়, সানা হবে। এটা দিয়ে কিন্তু মেজর মাইলস্টোন, এটা কান্ট্রিজ নিয়ার স্পেস ক্যাপাবিলিটিস এর মাধ্যম দিয়ে কাজ করবে, যেখানে এই মিশনের মাধ্যম দিয়ে যেখানে প্রায় অনেকগুলো কান্ট্রিজ এখানে পার্টিসিপেট করছে, যেটা বিভিন্ন প্ল্যাটফর্মের প্রেসারে করবে, যেমন ইউনাইটেড স্টেটস রয়েছে, ফ্রান্স রয়েছে, জাপান রয়েছে, চায়না রয়েছে, এরকম বড় বড় সমস্ত কান্ট্রিজরা, যেখানে হাইড্রোজেন বেলুন বানানোর যে টেকনোলজি আরো অ্যাডভান্স, সেটাকে আরো বেশি তৈরি করা হবে এই মিশন সানার মাধ্যমে, যেটা এবছরে হোস্ট করছে ইন্ডিয়া। এটা প্রাইভেট কনসার্ন, অর্থাৎ এটা তোমরা দেখতেই পাচ্ছ রেড বেলুন এরোস্পেস লঞ্চ, এটা প্রাইভেট কনসার্ন, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান নয়। এবার হয়তো নেক্সট ইয়ারে তোমরা দেখবে অন্য কোনো কান্ট্রি হয়তো করতে পারে, কিন্তু প্রত্যেকবার একটা কান্ট্রিকে দেয়। ঠিক আছে, তাহলে যে বিষয়টা তোমাদের বললাম, আই থিঙ্ক তোমরা প্রত্যেকে বুঝতে পারো। এবার যেটা আমরা যাবো সেটা হচ্ছে কি না, নৌসেনা, যেটা হচ্ছে সাহায় ভাতিকা ইনগ্রেট ইন লক। এটা হচ্ছে নৌসেনা একটা টাইপের, বলতে পারো টাইপ অফ মিউজিয়াম, যেটা নৌসেনা অর্থাৎ আমাদের নেভির তরফ থেকে নতুন তৈরি করা হয়েছে। কোথায় না, করা হয়েছে লখনৌতে, উত্তরপ্রদেশ। সেখানে কিন্তু নৌসেনার এমনি নৌসেনা মিউজিয়াম আমাদের তো রয়েছে। নৌসেনা মিউজিয়াম যদি বলি কোথায় আমরা দেখতে পাবো, নৌসেনা মিউজিয়াম যেখানে রয়েছে সেটা হচ্ছে বিশাখাপত্তনম, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ অবস্থিত। এখানে তোমরা ফার্স্ট মিউজিয়াম দেখতে পাবে। আর সেকেন্ড মিউজিয়ামটা যেটা রিসেন্টলি 2026 সালে লঞ্চ করা হলো, সেটা লখনৌ হচ্ছে উত্তরপ্রদেশের ক্যাপিটাল, তোমরা প্রত্যেকেই জানো। এবং এই লখনৌতেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টার্ট করতে চলেছে বা সেট আপ করতে চলেছে বিগেস্ট ইন্ডিয়াস বিগেস্ট আইটি হাব। তো যদি বলে ইন্ডিয়াস বিগেস্ট আইটি হাব কোথায় তৈরি হতে চলেছে, এটা এখন আন্ডার কনস্ট্রাকশন, কাজ চলছে। এটা কিন্তু হবে আমাদের কোথায়, তার নাম হচ্ছে লখনৌ। এই যে ফেসটা তোমাদেরকে বললাম, এটা আমাদের মাথায় রাখতে হবে পরীক্ষা। ওকে, নেক্সট পরেরটা আসবে, ইন্ডিয়া টু হোস্ট দ্য 13th ব্রিক্স আরবানাইজেশন ফোরাম ইন নিউ দিল্লি। এই ব্রিক্স যে আরবানাইজেশন ফোরাম, যেটা কিন্তু রিসেন্টলি হয়ে গেল কোথায়, নিউ দিল্লিতে। এবং ব্রিক্স নিশ্চয়ই তোমরা জানো, ব্রিক্স এর ফুল ফর্ম হচ্ছে কি না, ফুল ফর্ম হচ্ছে ব্রিক্স এর যে আমাদের হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এন্ড সাউথ আফ্রিকা, এটাই হচ্ছে ফুল ফর্ম, যে সমস্ত মেম্বারসরা। তার মধ্যে ব্রিক্সে কিন্তু রিসেন্টলি একজন অ্যাসোসিয়েটেড মেম্বার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে, যেটা ব্রিক্সের 10তম মেম্বার। তো যে 10তম মেম্বার হিসেবে ব্রিক্সে যুক্ত হয়েছে রিসেন্টলি, তার নাম হচ্ছে কিরগিজস্তান। কাজাখস্তান নয়, কিরগিজস্তান এখন ব্রিক্সের নবনিযুক্ত বা নতুন মেম্বার হিসেবে কিন্তু জয়েন। এই যে পয়েন্টটাও, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হতে পারে, যেটা প্রশ্ন পারে।
ওকে, আই থিঙ্ক আন্ডারস্টুড প্রত্যেকে। আর ব্রিক্সের যদি জিজ্ঞেস করা হয়, এই যে এবছর যে ব্রিক্সের যেটা হলো মানে আরবাইশনস প্রোগ্রাম, তার থিমটা কি? থিমগুলো থেকে পরীক্ষা কারেন্ট অ্যাফেয়ার্সে বেশ প্রশ্ন করে। যদি থিমসের কথা বলি তাহলে থিমস হবে সিটিজ অফ পিপলস, ব্রিক্স কোঅপারেশন, ইনক্লুসিভ অ্যান্ড রিসাইলেন্স আরবান ফিচার্স, যেটা কিন্তু ব্রিক্স এর এটার থিম। হয়তো নেক্সট ইয়ারে ব্রিক্স যখন আবার হবে তখন এই থিমটা হয়তো থাকবে না, কারণ এটা শুধুমাত্র 2026। ওকে, তাহলে আই থিঙ্ক তোমরা ক্লিয়ার করি। এবার ব্রিক্স এই যে দেশগুলো যার কথা তোমাদের বললাম, যেটা হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, যখন তাদের এদের ফান্ডিং এর দরকার হয় বা ফান্ডিং টাকার দরকার, সেটা তারা কোত্থেকে টাকা নেবে? তো যেখান থেকে টাকা নেয় তাকে আমরা এক কথায় বলবো ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক, অথবা তাকে আমরা এনডিবি অর্থাৎ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকও বলে থাকি। এটা ব্রিক্সের দ্বারাই তৈরি করা ব্যাংকটি, যে ব্যাংক থেকে কিন্তু এই ফান্ডিং বা এই টাকাটা কিন্তু আমাদের পাওয়া হয়। এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে, যেখান থেকে আমাদের পরীক্ষা প্রশ্ন করতে পারে। ক্লিয়ার? তাহলে আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে কোনটা আমি তোমাদেরকে বললাম একদম। কারোর যদি এখানে কোনো প্রশ্ন থাকে একটু ডেফিনেটলি আমাকে বলবে। ক্লিয়ার প্রত্যেকে? এক সেকেন্ড না, কারোর প্রশ্ন রয়েছে? বলো, কারোর প্রশ্ন রয়েছে এখানে এখনো পর্যন্ত? ক্লিয়ার প্রত্যেকের? কি ব্যাপারটা বোঝা গেল? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ঠিক আছে, ক্লিয়ার তো? স্ক্রিন আবার কেটে গেছে। কি কেটে গেছে? স্ক্রিনটা কোন স্ক্রিনটা কেটে গেছে? হ্যাঁ অর্ধেক হচ্ছে। আরে এটা করো, ওটাকে মিনিমাইজ, তোমরা তোমরা এটাকে এই করো, জুম আউট, জুম ইন, জুম আউট করো, দেখবে হয়ে যাবে। না না জুম আউটই করা আছে তাও হচ্ছে না। কি বলছো তাহলে? দাঁড়াও, স্যার ঠিকই আছে স্যার, ঠিকই আছে। কৌশিক বলছে ঠিক আছে, তাহলে ও দেখতে পাচ্ছে না কেন? তাহলে ওর কোথায় প্রবলেমটা হচ্ছে সেটাই তো প্রশ্ন। আমিও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, না স্যার কেটে আবার গেছে। রয়েছে, কেটে গেছে, কেটে কেটে গেছে? রয়েছে। এবারও তাই? দাঁড়াও হ্যাঁ দাঁড়াও, হুম, দাঁড়াও এক সেকেন্ড। দেখো তো এবার ক্লিয়ার না? এবারে কেটে যাচ্ছে। কেটে গেছে, জুম হয়ে গেছে আপনার ছবিটা। আমার ছবিটা জুম হয়ে গেছে, কিন্তু এবার হওয়ার কথা তো নয়। দেখি তোমরা জুম আউট করো হ্যাঁ। দেখি। জুম আউট করেও হচ্ছে স্যার, কাটাই পুরো জুম আউট করা রয়েছে। হচ্ছে না, তাও হচ্ছে না, কিন্তু হওয়ার কথা নয়। এবার ঠিক আছে। এবার ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। এবার ঠিক আছে। কখন কি হয় বুঝি না। ঠিক আছে। আচ্ছা, তাহলে ব্যাপারটা ক্লিয়ার বোঝা গেল না? আবার চলে গেল? আবার কেটে গেছে। হ্যালো, কি রে ভাই? এবার শুধু ব্ল্যাক দাঁড়াও, আর আপনার ফটো দেখা যাচ্ছে। এখন তো এবার দেখতে পাচ্ছ? নো হ্যাঁ, জুম। এখানে তো ঠিক স্যার হচ্ছে কেন? কেন করছে? এবারে কি ব্ল্যাক স্ক্রিন না? বড় সমস্যা, কখন কি হয় কখন কি না হয় বুঝি না।
তোর দেরি। স্যার আপনি তো মিউট। স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। বারবার দিন আমার ফেসটাই কেন দেখাচ্ছে? কিন্তু এটা হবার কথা নয় জেনে। এখন এবারে ক্লিয়ার না? এবারে ক্লিয়ার হচ্ছে না। না স্যার দেখতে পাচ্ছি। বাদ দাও, সময় নষ্ট করে লাভ নেই। আমি স্ক্রিনটা শেয়ার করি। এখন যতক্ষণ কেমন হচ্ছে না বুঝতে পারলাম না, দেখতে পারো এটাকে নিয়ে ভাবতে হবে। দেখো তো দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ। বাদ দাও, স্যার আমাকে আর দেখতে হবে না, অনেক এবার দেখো এখানে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে এই জায়গাটা, যেটা তাহলে আমার কথাটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো তো? সেটুকু ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। সেটা ক্লিয়ার তো? ফার্স্ট অ্যাডেড কান্ট্রিটা কি বললেন? ফার্স্ট অ্যাডেড না, লাস্ট অ্যাডেড কান্ট্রি, তার নাম হচ্ছে কিরগিজস্তান। কিরগিজস্তান হচ্ছে লাস্ট অ্যাডেড কান্ট্রি। বলছি ওই যে এনডিবির ফুল ফর্মটা কি হবে? না, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। নিউ ডেভেলপমেন্ট। চলো, আচ্ছা এবার আসি পরবর্তী বিষয়, সেটা হচ্ছে চন্ডীগড় ইউনিভার্সিটি এস্টাবলিশ দ্য ইন্ডিয়া এআই ডেটা ল্যাব। ইন্টেল ইন্ডিয়ার সঙ্গে রিসেন্টলি কোলাবোরেট করেছে, যেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে, এটা আমাদের মাথায় রাখতে হবে। যেটা রিসেন্টলি কি করেছে, কোলাবোরেট করেছে, কিন্তু প্রশ্ন আসতে পারে। এবং কাদের সঙ্গে করেছে? ইন্টেলের সঙ্গে কোলাবোরেট করেছে, যেটা কিন্তু আমাদের প্রশ্ন হতে পারে। এবং এর পাশাপাশি এখন এআই তে তোমরা হয়তো জানো ইন্ডিয়া গভর্নমেন্ট প্রচুর কাজ করছে, ইন ফিউচার আরো কাজ হবে। তো যাই কাজ ইন্ডিয়া গভর্নমেন্ট করুক, সেটা সবটাই কিন্তু ইন্ডিয়া এআই মিশন দিয়ে হবে। কি দিয়ে হবে? ইন্ডিয়া এআই মিশন দিয়ে কিন্তু কাজটা হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। যেটা এই বছর অর্থাৎ 2026 সালে কিন্তু হয়ে গেছে অলরেডি, আবার হয়তো পরের বছর তোমরা দেখতে পাবে ইন্ডিয়া এআই মিশন। এই ইন্ডিয়া মিশন আমাদের যে রয়েছে, এটা কাদের দ্বারা কন্ট্রোল করা হয় বা কোন মিনিস্ট্রির দ্বারা কন্ট্রোল করা হয়, তা কিভাবে লিখবে? মিনিস্ট্রি অফ আমাদের যে ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি, তাদের তরফ থেকে এটা কন্ট্রোল করা হয়ে থাকে মেনলি। ওকে, তার বিষয়ে আবার যেটা আমরা আসবো, দ্য ইন্ডিয়া এই বিষয়ে ইন্ডিয়া লঞ্চেস দ্য ফার্স্ট এভার ফ্লেক্স ফুয়েল প্যাসেঞ্জার ভেহিকল। এই তোমরা দেখতে পাচ্ছ ফিক্স ফুয়েল, তোমরা যেটা দেখবে এখন রিসেন্টলি E20 নিয়ে ভেহিকল নিয়ে খুব মাতামাতি চলছে। E22 E100 তো এখন অদূর পৌঁছায়নি, বা E20 ভেহিকল গুলো নিয়ে খুব মাতামাতি চলছে। এই ভেহিকল গুলো খুবই আর কি তোমার কম খরচায়, মানে কম ফুয়েলে যেটা চলবে, মানে বলতে পারো ফুয়েল ঠিক নয়, এটা হচ্ছে ফ্লেক্স ফুয়েল, যেটা দিয়ে শুরু করা হবে। এটা রিসেন্ট হরদীপ সিং পুরী, যেটা কিন্তু নিউ দিল্লিতে প্রথম লঞ্চ করলো। যেটা প্রথম এই ধরনের ভেহিকেলকে লঞ্চ করলো কাদের সহযোগিতায় করে? তার নাম হচ্ছে সুজুকি, মারুতি সুজুকির সঙ্গে কোলাবোরেট করে কিন্তু লঞ্চ করা হয়েছে এই ভেহিকেল, যেটা হয়তো তোমরা এই পিকচারের মধ্যে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে আই থিঙ্ক তাহলে তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে এই জায়গাটা কিন্তু আমাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্ন। এবার আমরা লাস্ট যে বিষয়ে আসবো, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ লিভারপুল এস্টাবলিশ দ্য ক্যাম্পাস বেঙ্গল। এটা কিরকম জিনিস বলে দিই, এটা ডিটেলসে কিছু দরকার নেই পড়া, খালি এটুকু মাথায় রাখো। ধরো যে সমস্ত ছেলেমেয়েরা যারা হয়তো ফিউচারে পড়াশোনা করার জন্য ভবিষ্যতে কোনো ইউনিভার্সিটিতে যেতে চায় বা পড়তে যেতে চায়, তো সেই ক্ষেত্রে অনেকে স্কলারশিপ পায়, অনেকে স্কলারশিপ পায়। এবার ধরো যারা স্কলারশিপ পেয়ে বাইরে চলে গেল, তাদের ব্যাপারটা আলাদা, তারা তো ফুল স্কলারশিপটা পেয়ে যাচ্ছে, খালি ট্রেনে যাতায়াত করার খরচাটা লাগে, আর বাকি তো ওখান থেকে ইউনিভার্সিটিতে গিয়ে থাকার ব্যবস্থা সবটাই দিয়ে দেবে। এবার ধরো যারা পাচ্ছে না পড়তে, তারা কিন্তু এবার তাদের আর বাইরে যাওয়ার দরকার নেই, কারণ ইউনিভার্সিটি লিভারপুল তাদের প্রথম ক্যাম্পাস বেঙ্গালুরুতে ওপেন করেছে। মানে তুমি টোটাল সাপোর্টটাই পাবে, মানে আউট অফ কান্ট্রিতে গিয়ে পড়ার পেতে গেলে যেমন লাগে, তো সেটাই কিন্তু এবার রিসেন্ট ইন্ডিয়াতেই হচ্ছে। যেমন ইউনিভার্সিটি অফ টেক্সাস তাদের ক্যাম্পাস খুলেছে, ইউনিভার্সিটি লিভারপুল তাদের ক্যাম্পাস খুললো। হয়তো এরকম দেখতে দেখতে আমরা দেখতে পাবো কোনো সময় গিয়ে আমাদের ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, এরাও কিন্তু হয়তো ক্যাম্পাস খুলবে। তো সবটাই কিন্তু এখানে হবে। ওকে, নেক্সট ইনফরমেশন, যেটা মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান, যেটা কিন্তু এটা লঞ্চ করেছে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের তরফ থেকে। ফার্স্ট ইনফরমেশন, এটা বললে আমাদের এই স্টেটের ফরমেশনটা পুরোটাই শেষ হয়ে যাবে এবং টোটাল কারেন্ট অ্যাফেয়ার্সটা শেষ। ভার্সিটি লঞ্চ দ্য ইউবা ইনিশিয়েটিভ চ্যালেঞ্জেস। প্রথম হচ্ছে ইউবা ইনিশিয়েটিভ চ্যালেঞ্জেসটা কি না, এটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যাপ বলতে পারো, যে অ্যাপটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিজস্ব, এটা এআই অ্যাপ। যে অ্যাপটা এখনো সম্পূর্ণভাবে লঞ্চ হয়নি, কাজকর্ম তার চলছে। যে অ্যাপের মাধ্যম দিয়ে তোমরা পাবে সম্পূর্ণ ইনফরমেশন, তার নাম কি? যে তোমরা দেখবে এখন ধরো তোমরা চ্যাট জিটিপি ইউজ করো বা তোমরা জেমিনি এআই ইউজ করো, তো এটাও ঠিক এরকমই হবে অ্যাপ, যেটার মাধ্যম দিয়ে গভর্নমেন্ট তার নিজের উদ্যোগে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে, তো এটা একটা বেসিক্যালি বিভিন্ন ওপেন সোর্স মাল্টিলিঙ্গুয়াল ভয়েস এআই
সলিউশন, এসব সবটাই ইকো ফ্রেন্ডলি বা দিয়ে মাধ্যমে এই ভাষিনী অ্যাপের মাধ্যমে। তো এই অ্যাপটাও যারা তৈরি করছে সেটা হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি, তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে। এবার তার সঙ্গে সঙ্গে আইআইটি কানপুরের সঙ্গে কোলাবোরেট করে এই অ্যাপটাকে। তাহলে বলো তোমরা, যেটুকু আজকে আমরা আলোচনা করলাম এই বিষয়ে তোমরা প্রত্যেকে বুঝতে পারলে কি? শেষের দিকে ফেসটা দেখাতে পারলাম না, আই এম এক্সট্রিমলি সরি। তো বলো বাকিটা বুঝতে পারলে কিনা প্রত্যেকে। ক্লিয়ার প্রত্যেকে? বলো স্যার বলো বলো, যে প্রশ্ন থাকবে বলো, যার প্রশ্ন থাকবে বলো। PM portion first introduced in Tamil Nadu in the year পিএম পোষণ তামিলনাড়ুতে ইন্ট্রোডিউস করেছিল অনেক আগে, তখন মিড ডে মিল ছিল। ওটা মিড ডে মিলটা ছিল 1956, ওটা 56-এ ছিল মেনলি। okay sir ওকে, আর কারো কোনো প্রশ্ন? এটা কেন হচ্ছে না আমি সেটাই বুঝতে পারছি না। বলো প্রশ্ন। বলছি কি এই যে লাস্টের যে পয়েন্টটা ওটা একটু আরেকবার একটু রিপিট করবেন? কোন পয়েন্টটা? ভাষিনী। ওটা অ্যাকচুয়ালি ব্যাপারটা একটা হ্যাঁ হ্যাঁ অ্যাপ হ্যাঁ অ্যাপ অ্যাপ ভাষিনী হচ্ছে বেসিক্যালি একটা অ্যাপ, যে অ্যাপের মাধ্যম দিয়ে আবারও তুমি আমার ফেসটাই দেখছো না, এটা না কেন এটা হচ্ছে, যাকে করার নেই, এটা কি হলো ফেসটা বুঝতে পারছি না। তো যে অ্যাপটার মাধ্যম দিয়ে বেসিক্যালি কি হবে না, বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে তোমার মানে ইন্ডিয়া তার নিজস্ব এআই সিস্টেমটাকে লঞ্চ করছি অ্যাপের মাধ্যমে। আবার যে ইন্ডিয়া একটা এআই সিস্টেমটাকে লঞ্চ করছি অ্যাপের মাধ্যম দিয়ে, যে অ্যাপটা আমরা এখানে দেখতে পাবো যার নাম হচ্ছে ভাষিনী অ্যাপ। আচ্ছা, ক্লিয়ার? ঠিক ওকে, আছে। আর কিছু নয়। আর কারো কিছু প্রশ্ন? আর কারোর কোনো প্রশ্ন এই বিষয়ে? বলো, কারোর যদি বিষয়ে কোনো প্রশ্ন থাকে বলতে পারবে, এনিওয়ান। এই তো, তাহলে বলো ব্যাপারটা বোঝা গেছে পুরোটাই? ক্লিয়ার প্রত্যেকে? হ্যাঁ হ্যাঁ আমি স্যার। দেখছি এটা কেন, এবার দেখতে পাচ্ছ স্ক্রিনটা পুরোটা আমার? হ্যাঁ পুরোটা দেখা যাচ্ছে, শুধু আপনাকে দেখা যাচ্ছে না। মানে না না ওটা নয়, আমি যে ধরো আমি এটাকে স্টপ শেয়ারিং করলাম, এবার কি তোমরা আমাকে দেখতে পাচ্ছ? আপনার কথা পাচ্ছে। এবার ক্লিয়ার দেখা হ্যাঁ যাচ্ছে? এবার ঠিক আছে। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। এবার বুঝেছি কোথায় গন্ডগোলটা আছে, বুঝে গেছি। নেক্সট ক্লাসে আর এরকম সমস্যা হবে না, এবার বুঝে গেছি। অ্যাকচুয়ালি এইসব করে অভ্যেস নেই তো, এই হচ্ছে ব্যাপার। চলো ঠিক আছে, তাহলে প্রত্যেককে আজকে